মামা কেমন লাগলো বলো? সঙ্গে এসে মা বাবার সঙ্গে সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। এই কদিন বাড়িতে টুকটাক কাজ আর মায়ের সঙ্গে চলছে অফুরন্ত গল্প, তার সঙ্গে এপাড়া ওপাড়া কোন পাড়াতে কোন আত্মীয়ের বাড়ি কখন যাব সেসবও প্ল্যান চলছে। দুজনের বাড়ি ঘোরা হয়েছে, তো প্রতিবারই যখন আসি তখন সকলের বাড়ি দেখা করার চেষ্টা করি আর কি। এখনো পর্যন্ত যতবার ওদের থেকে এখানে এসেছি দেখা করার চেষ্টা করেছি, তো দেখাও করেছি। তো এবারেও তাই কিছু জনের বাড়ি হয়ে গেছে দেখা করা। আর আজ হচ্ছে গিয়ে যাব এখন সেই জেঠিমার বাড়িতে, মানে দিদিদের বাড়িতে যাব আজকে। তো চলুন তাহলে, এই সামনেই সকাল থেকে একটু টুকটাক কাজ ছিল সেসব করে আর এখন এবার বেরোবো। সত্যি কথা বলতে এপাড়া ওপাড়া করে জুড়ে আমার যা বড় ফ্যামিলি আছে জানেন তো, সকলের সঙ্গে যদি ভালো করে বসে পাত পেরে গল্প করে দেখা করা যায় তাহলে কিন্তু এই এক দুদিনে একদমই হয় না। আরও অনেকগুলো দিন বেশ সঙ্গে থাকে, তখন প্রতিজনের বাড়িতে একদিন করে গিয়ে অনেক গল্প করা যায়। ওই যে বাবা রেডি হয়ে গেছে বাইক নিয়ে। স্পাইডার দেখে জানেন একেবারে অস্থির হয়ে যাচ্ছে, কত রকমের মাকড়সা দেখা যায় তো গ্রামে দেশে। আমরা যখন ছোট ছিলাম তখন তো কত মাকড়সা টাকড়সা দেখেছি, ওদের দেখে অস্থির হয়ে যাবে একেবারে। এমনিতেই আরশোলা দেখলে তো আমার মতোই লাফায় প্রায়। যাই, এই বাড়ি থেকে বেরিয়ে এটা হচ্ছে গিয়ে মেন রোডটা দিয়ে একটু সোজা চলে গেলে আমার ফুল কাকিমাদের বাড়ি। এই কতদিন ধরে ঘুরে ঘুরে পিসির বাড়ি, ন কাকিমাদের বাড়ি, বড় জেঠু, মেজো জেঠু সকলের বাড়ি ঘোরা হয়ে গেছে মোটামুটি প্রায়। আজকে যাব হচ্ছে এই ফুল কাকিমাদের বাড়ি। এই সেই রাস্তা, কত ছোটোবেলাতে এখানে এই রাস্তা দিয়ে কত আসতাম জানেন তো। এইখানে একটা ডান দিকে দোকান আছে, ওই দোকানটার থেকে চকলেট কিনে নিয়ে যেতাম। আর এই যে বাঁ দিকে পড়ে হচ্ছে গিয়ে মাঠটা, ওই মাঠটা পের হলেই আমার সেজো জেঠিমাদের বাড়ি। হ্যাঁ, তোর মনে আছে এই স্লাইডটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে রিমেম্বার যখন, তাহলে তুমি ওই বাড়িতে কার কাছে যাচ্ছ সেটাও রিমেম্বার হয়ে যাবে। না, ডাবল কিডসের বাড়ি নয় এটা। হ্যাঁ, হ্যাঁ এই গেটটা, এটা হচ্ছে যে ওই মামাটাদের বাড়ি। আর মানি, যে মানির বাড়ি এটা। হ্যাঁ, মানিকে বল, মানি তোমাদের বাড়িতে ঢুকছি, তুমি এখন তো আসতে দেরি আছে, তার আগে আমরাই তোমার বাড়ি ঢুকছি। হ্যাঁ আয়, মানিদের বাড়িতে দেখ, এখানটা একটা জেঠিমা কি বড় গাছ বসিয়েছে, ওটা বোধহয় জবা ফুলের গাছ। কোথায়? আমি তো আজকে কিরে মামা কেমন আছো? হ্যাঁ, এই তো কালকে দেখলি, চিনতে পারছিস তো? চিনতে? মামা গিয়েছিল আমাদের বাড়ি। এটা বেশ বনসাই টাইপের গাছ হয়েছে। শোন না, খাওয়াবো।
হাতে হাতে হাতটা উপরে তোলো, তোমার হাতটা উপরে তোলো। ও ভয় পাচ্ছে, ও তোর পিঠেই বসবে। আর বস বস। কিচ্ছু করবে না। ইনি হলেন জেঠিমাদের বাড়ির নতুন সদস্য। কি মিষ্টি না, সমস্ত কথা শোনে, জানেন তো কি সুন্দর, যা খেতে দিচ্ছি খেয়ে নিচ্ছে, টুক টুক করে খাচ্ছে। আর এই বাড়িটিতেই আমাদের সকল ভাই বোনের প্রায় বেড়ে ওঠা, মানে আমরা সবাই আগে এই বাড়িটাতেই থাকতাম। এই বাড়ি জুড়ে আমাদের সমস্ত স্মৃতি, ভাই বোন দাদা দিদিরা। তখন এই বাড়িটা এরকম ছিল না, আর একটু অন্যরকম ছিল। আস্তে আস্তে দিনে দিনে পরিবর্তন হয়ে গেছে। জেঠিমারও বেশ অনেকগুলো গাছ। যখন আমরা ছোট ছিলাম এই যে এই বাগানটিতে ছিল একটা বিশাল বড় নারকেল গাছ, আর মাঝে মাঝে ডাব পাড়াও হতো। একজন লোক আসতো, এসে আর নারকেল গাছে উঠে ডাব পাড়তো। যাক, জেঠিমার সঙ্গে বসে কিছুক্ষণ গল্প টল্প করি, আর তারপরে গিয়ে আবার বাড়ি ফিরতে হবে। তাই দেখুন না, গল্প করতে করতে কিছুতেই গল্প আর শেষ হয় না। ওদিকে এক কাকিমার বাড়ি ঘুরে আসলাম, তারপরে জেঠিমাদের বাড়ি ঘুরে, আর এখন দেখুন বাড়ি ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে গেছে। আর এই হলো গিয়ে আমার গ্রাম, আমার ছোটবেলা, আমার বেড়ে ওঠা এই গ্রামেই। তখন অবশ্যই এই যে ওই ফাঁকা ফাঁকা মাঠ হয়ে আছে, এগুলো এরম ছিল না। এগুলোতে বাঁশ ঝাড়, বাঁশ গাছ ছিল। আরও যেই ডান দিকে দেখা যাচ্ছে একটা দুর্গা ঠাকুরের চালা, ওখানে প্রতি বছর এখন দুর্গাপুজো হয়। একটু একটু করে এগোচ্ছি আর পুরো আমাদের ছোটোবেলাগুলো দেখতে পাচ্ছি। এই রাস্তাটা জানেন তো এখন পাকা করে দিয়েছে, পিচ রাস্তা হয়ে গেছে। আগে এরম ছিল না। আগে সেই আমাদের যুগে যেমন সেই মোরাম, লাল মোরামের লাল মাটির রাস্তা সেরম ছিল। আর তখন ভাই বোনেরা মিলে এইসব জায়গাগুলোয় খেলতে আসতাম। বেশ বড় বড় গাছ জঙ্গলে ভরা, আর একটা বাড়ি ছিল, সেই বাড়িটাতে লুকোচুরি খেলতাম। যাক, গতকাল এসে আর ব্লগ করিনি, আজ আবার সকাল হয়ে গেছে। আর এই দেখুন, যেদিন বাড়ি আসলাম সেদিন এই যে মায়ের পদ্ম ফুলের গাছে শুধু দুটো কুঁড়ি হয়েছিল। সেই দুটো কুঁড়ির মধ্যে আজ একটি ফুটে গেছে, আর আরেকজন এখনও অপেক্ষায়। এই দেখুন, পুজোর আগে এরকম পদ্ম ফুল ফুটছে, মা গো কি ভালো লাগছে। আর মাকে দেখুন, বাপরে বাপ, এদিকে পানাতে পুরো সমস্ত মায়ের ডাবাগুলো ভর্তি করে রেখেছে। মানে পানাও মা কোথা থেকে যেন এনেছে, কচুরি পানা। এখন শুধু এই পদ্মগুলো ফুটেছে, আর ওইদিকে রয়েছে মায়ের শালুক ফুলের গাছ। আর একটা কি পাখি ডাকছে দেখুন, কি সুন্দর লাগে ওই পাখিটার ডাক। যাই হোক, চলুন তাহলে আজ একটু সকাল সকাল বেরিয়েছি। এই সকলে মিলে যাব ভেবেছি বিষ্ণুপুর। বিষ্ণুপুর হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশিক্ষণের দূরত্ব নয়, ওই 1 ঘন্টা মতোই লাগে। আগের বছর যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যে যাব, কিন্তু ওই আর কি, কম দিনের জন্য আসলে কার বাড়ি যাব, কোন জায়গায় যাব, এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আর করতে করতেই কীভাবে যে চোখের নিমেষে দিনগুলো পেরিয়ে যায়। ওই জন্য এবারে গরমের ছুটি পড়ার পর থেকেই ভাবছিলাম। তো হঠাৎ করেই তো আমাদের আসতে হয়েছে, এমনকি আসা ঠিক হয়েছে, আর ফ্লাইটের টিকিটও কাটা হয়েছে। তো সেই জন্যই আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এবারে বাড়ি গেলে বিষ্ণুপুর একবার অবশ্যই যাব। তাই সেই মতো সকাল সকাল রেডি হয়ে আর বেরোলাম। দেখুন এদিকের আকাশটা কি সুন্দর লাগছে, যেন পুজো এসেছে বলে জানান দিচ্ছে। মেঘগুলো একেবারে সত্যি পুজোর আকাশের মেঘের মতো। আর দেখুন, একটু শহরতলি বা দোকান বাজার ছাড়িয়ে বেরোলে তবে গিয়ে গ্রাম বাংলার আসল রূপ যেন দেখতে পাওয়া যায়। মাঠে মাঠে সমস্ত চাষ হয়ে আছে, আর পুরো মাঠ জুড়ে সবুজ হয়ে আছে। আমার ছোটবেলা থেকে জানেন তো এরকমভাবে বহু জার্নির মধ্যে দিয়ে কেটে গেছে। কত যেরকম গ্রামের রূপ দেখতে দেখতে গেছি। যখন হোস্টেলে থাকতাম শান্তিনিকেতনে, তখনও তো বাসে করে যেতাম গ্রামের পর গ্রাম ছাড়িয়ে, আর কখনো কখনো প্রচুর শাল জঙ্গল এরকম রাস্তার ওপর দিয়ে যেতাম। দেখতে দেখতে যেতাম, আর কত কী ভাবতাম। কোথাও থাকতো অনেক ছোট ছোট কুঁড়ে ঘর, আবার কখনো কখনো ছোট ছোট শহর পার হতাম।
আর এবার দেখুন দেওয়াল জুড়ে শুধু বিষ্ণুপুরী শাড়িগুলোতে যেই মাইথোলজিক্যাল আর্টের নিদর্শন পাওয়া যায়, দেওয়াল জুড়ে আঁকা রয়েছে সেই সমস্ত শিল্পকর্ম। আর আমরা তো প্রায় এখন সকলেই জানি যারা শাড়ি প্রেমী যে বিষ্ণুপুরের বালুচরী আর স্বর্ণচরী ভীষণই নামকরা আর বিখ্যাত। তাই এখানেরই একটা দোকান খুঁজছি ঢুকবো বলে। এই পৌঁছলাম আমরা জাস্ট, এটাই হচ্ছে গিয়ে এখানের দোকানটা। এই দোকানটার বেশ নাম শুনেছি, কলকাতাতেও শুনেছি এই কনিষ্ক দোকানটার একটা ব্রাঞ্চ আছে। দোকানের ভেতরে ঢুকে আর সেভাবে ব্লগ করিনি, ওই ছোট্ট করে একটু টুকটাক ব্লগ করেছি। সমস্ত শাড়িগুলো আর দেখানো হয়নি, এই যেগুলো একটু পছন্দ মতো হচ্ছিল সেগুলো নিয়ে নিয়ে গায়ে ফেলে ফেলে ওনারা বলছিলেন যে একটু দেখুন, দরকার হলে আলোতে বেরিয়ে দেখে আসুন। তো সেরম মতো দেখেছি। প্রতিটি শাড়িই জানেন তো একদম অপূর্ব অপূর্ব রঙের ছিল। সমস্ত রকম বয়সের, ছোট বড় থেকে শুরু করে আরও বয়স্ক সবার জন্যই যেন কালারগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট রাখা ছিল। বালুচরী আর স্বর্ণচরীর জন্য তো বিষ্ণুপুর বিখ্যাত, তেমনি আবার বিষ্ণুপুরি সিল্কের ওপরেও নানা ধরনের ব্লক প্রিন্ট বলুন এই সমস্ত ওনাদের কাছে কালেকশন ছিল। তো আমরা মোটামুটি ওই সব রকমই ঘুরিয়ে ফিরিয়ে একটু আধটু দেখে তারপরে গিয়ে একটু বেলা বাড়তে বাড়তে ওখানকারই একটা রিসর্ট, এটা সেই রিসর্টটাতে এসেছি দুপুরের খাবার খাবো বলে। আর দেখুন ঢুকে কি সুন্দর কাজ করা আছে, মা দুর্গার একটা ছোট্ট করে ডোকরা শিল্পকর্মের ওপরে কাজ। কি অসম্ভব সূক্ষ্ম করে কাজ দেখুন, কতগুলো জিনিস এখানে রাখা আছে। আর কি দেখতে যে চমৎকার লাগছে, মনে হচ্ছে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখি। আর এবার ভেতরে ঢুকে গেছি, এইটা হচ্ছে গিয়ে এই রিসর্টের রেস্টুরেন্টটাতে। আর আমরা সেরকমভাবে কিছু অর্ডার করিনি, এই একটু আলু পোস্ত, শুক্তো, ডাল আর রনের জন্য মাছ ভাজা আর আমাদের জন্য ওই ডিমের কারি। যেহেতু আমি মাছ খাবো না ওই জন্য ডিমের কারি নেওয়া হয়েছে। আর খাবারের স্বাদ যে কি অপূর্ব কি বলি আপনাদের, ভীষণই ভালো স্বাদের রান্না জানেন তো। যদি কখনো কেউ বিষ্ণুপুরে আসেন এই রেস্টুরেন্টটাতে বা এই রিসর্টের এই রেস্টুরেন্টটাতে খেতে আসতে পারেন। দাঁড়ান, বাইরে বেরোলে নামটা দেখতে পাওয়া যাবে। এইরকম ডিমের কারি যে কতবার করার চেষ্টা করি, কিছুতেই সত্যি রেস্টুরেন্টের খাবার সে লাইট হোক আর স্পাইসি হোক একটা অদ্ভুত রকম টেস্ট হয়। যাক, এই দেখুন বাইরে বেরিয়ে চলে এসেছি আর এইটাই হলো রিসর্টটার নাম, হলিডে রিসর্ট। আর এর ভেতরেই রেস্টুরেন্টটা কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন। চলুন এবার রিসর্টের ওই দিকটা অনেকটা জায়গা জুড়ে একটু ঘুরে দেখি। হ্যাঁ, কি বলছো বাবা? তো তোমার খাবারগুলো কেমন লাগলো বলো? ভালো বলেছো বলো। আর ওইদিকে দেখেছেন মাকে, যার যেটা কাজ, মা ওনাদের জিজ্ঞেস করলো এখানে একটা কি অদ্ভুত রকম ফলের গাছ দেখতে পাচ্ছে, মানে ফুল গাছে ফল ঝুলে আছে, ওইটাই হয়তো এই গাছটার বীজ। মা ওনাদের জিজ্ঞেস করেছিল যে তুলতে পারি নাকি, বলে দেখুন ওই দেখুন ঠিক একটা তুলে নিল, গিয়ে আবার এটাকে ওই মায়ের অভয়ারণ্যে কোথাও একটা বসিয়ে দেবে। তারপরে গিয়ে হলেই বলবে জানিস ওই গাছটা হয়েছে। এমনকি এইরকম করে করে মা চা গাছ সদ্য বসিয়ে ফেলেছে মায়ের ওই অভয়ারণ্যে। আর এবার এই দেখুন, এইটা বোধহয় মৌসম্বি লেবুর গাছ নাকি বাতাবি লেবু, ঠিক বুঝতে পারছি না, তবে এত ছোট ছোট নিশ্চয়ই এটা মৌসম্বি লেবুর গাছই হবে। আর ওই দিকে বড় বড় যেগুলো সেই বাতাবি লেবু হয় সেইগুলোর গাছও আছে। এছাড়াও আরও টুকটাক ফল টলের গাছ আছে। আর গাছের মধ্যেখান দিয়ে দেখা যাচ্ছে কটেজগুলো। যাক, এখানটা একটুখানি ঘোরা হয়ে গেছে। এটা আসলে জানেন তো মেন যেই শহরটা, সেই শহরটার থেকে ছাড়িয়ে বেশ কিছুটা দূরে আসতে হয়েছে। প্রথমে তো এইখানটায় আসতে গিয়ে ভাবছিলাম আসবো কি আসবো না, তারপরে এসে ভাবলাম যে বাহ, ভালোই হয়েছে, একটা বেশ সুন্দর জায়গা আবিষ্কারও করা গেছে। যদিও এটা কিন্তু বাবার এক বন্ধু বলে দিয়েছিল। আর বিষ্ণুপুর তো আমরা বেশ সকলেই জানি ইতিহাসের পাতা জুড়ে রয়েছে। যেমন এখানকার চিত্রকলা, ভাস্কর্য শিল্প, তেমনি ঐতিহাসিক অনেক নিদর্শন রয়েছে। এই দেখুন, বলতে বলতে ওই যে দূরে মন্দিরখানা দেখা যাচ্ছে ওটা হলো গিয়ে নন্দলাল মন্দির। অনেকটা দূর থেকেই আমরা দেখছি। আগে আগে যখন এসেছি তখন এই জায়গাগুলো এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা ছিল না, এখন দেখছি বেশ পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রেখেছেন। আর এবার দেখুন, এবার যেখানটায় পৌঁছেছি এটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দিরের কাছে। এখানটাতেও রয়েছে গুটি কয়েক দোকান, সেগুলো সব দেখে তারপরে গিয়ে এই মায়ের মন্দিরে চলুন একটু দর্শন করে আসি।
1000 বছর আগের গল্প থেকে জানা যায় দেবী এখানে তার মাথা কেটে ফেলার মাধ্যমে সে নিজেকে অহংবোধ, আত্মভ্রম এবং খারাপ চিন্তা এই সমস্ত কিছু থেকে মনকে মুক্ত করে রাখার জন্য এবং তার সাহায্যকারী তৃষ্ণা মেটাবার জন্য মাথাটি কেটে ফেলেন। আরও জানেন তো দেবী এখানে দাঁড়িয়ে রয়েছেন এক প্রেমিক যুগলের ওপর। আসলে মন্দিরের এই বাইরেটুকু পর্যন্তই, ভেতরে ঢুকলে আর ফোন বা ক্যামেরা নট অ্যালাউড, ওই জন্য আর ছবি বা ভিডিও কিছুই তোলা হয়নি। আর মন্দির থেকে বেরিয়ে রাস্তার দুপাশে এরকম দোকানগুলো আছে, টেরাকোটার সমস্ত কাজ। এগুলো তো খুব আমরা জানি যে এরকম ঘোড়াগুলো হচ্ছে টেরাকোটার কাজের একটা বিশেষ বৈশিষ্ট্য। তো এই জায়গাটা জুড়ে সারি দিয়ে এরকম দোকান আছে। আগে যেন মনে হচ্ছে এই জায়গাটায় আরও অনেক দোকান ছিল, এখন খুব হাতে গোনা হয়ে গেছে। যাক, আর খুব কাছাকাছি এই মা ছিন্নমস্তা মন্দিরের পাশেই রয়েছে দলমাদল কামানটি। দলমাদল কামান তো আবার জানেন সে বহু বছর আগেকার সেই মল্লদেব রাজাদের যুগের কামান। এই দলমাদল কথাটির অর্থ আবার শত্রুর বিনাশ। বহু বছর আগে বানানো, 1565 খ্রিস্টাব্দের সময় এই কামানটি নির্মিত হয়। আর দেখুন, এত বছরের পুরনো কামান, কিন্তু গায়ে যেন একটু মরচে নেই। কি লোহা দিয়ে বানানো বাবা কে জানে। পর্যটন কেন্দ্র হিসেবে বিষ্ণুপুর বেশ ছোটোখাটো, আর ভারতের স্বল্প পরিচিত ঐতিহাসিক স্থানগুলোর মধ্যেও বিষ্ণুপুর বেশ ছোট। তবে বহু বছর আগে থেকে এই দলমাদল কামানটির জন্য যেমন ঐতিহাসবিদদের তেমনি পর্যটকদের কামানটি আকর্ষণ করে এবং এই জায়গাটা আরও বেশি করে পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। এর আগে যখন এসেছিলাম, তখন অনেকগুলো বছর আগেই এসেছিলাম, তখন জানেন তো এই চারপাশটা এরকম রেলিং দিয়ে বাঁধানো ছিল না, আর একদম কামানটা সোজাসুজি এই দোকানগুলো দেখা যাচ্ছে ওগুলোও ছিল না। এখন আমরা যেখানটায় আসলাম এটা হচ্ছে গিয়ে বিষ্ণুপুরের রাসমঞ্চ বলে, তাই তো বাবা? রাসমঞ্চ বলে। এখানে আসলে অনেক ছোটোবেলায় এসেছিলাম, তারপরে আরও হয়তো এসেছি বড়তে, আর সেরকম খুব একটা মনে নেই। কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ে মায়ের সঙ্গে এসে, মা বাবার সঙ্গে তখন ভাই হয়নি, যেটা আমাদের ছবি আছে মা, তো সেই ছবিটাতে আমি অরেঞ্জ কালারেরই ড্রেস পরেছিলাম, আর রনকে ওই জন্য আমি অরেঞ্জটা পরিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, যখন তুই অরেঞ্জ আর আমি নীল, তুমি নীল ছিলে। হ্যাঁ, এখন সোনা অরেঞ্জ আর তুই। এটা আসলে রাসমঞ্চটা বেসিক্যালি একটা মন্দির না কি বলছে? হ্যাঁ, টুকি এই দিকটাতে ভালো ফটো আসবে। জানা যায় আগেকার দিনে বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের সমস্ত রাধাকৃষ্ণ মূর্তি নাগরিকদের দ্বারা পুজো করার জন্য এখানে আনা হতো। আর 1932 সাল পর্যন্ত রাসমঞ্চে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়। তবে বর্তমানে আর এখানে রাস উৎসব অনুষ্ঠিত হয় না। আসলে যখন থেকে শাড়ি কিনবো বলে আসবো ভেবেছিলাম, তখনই ভেবে রেখেছিলাম যে একটুখানি বিষ্ণুপুরটা ঘুরে নেব। ওই রথ দেখা আর কলা বেচা দুটোই হবে। আরও বেশি এই রাসমঞ্চটাতেই আসার ইচ্ছে ছিল জানেন তো, কারণ আমার আর মায়ের ছোটোবেলার একটা ছবি আছে, ওই যে বলছিলাম যে অরেঞ্জ কালারের জামা পরে আমি আর মা একটা নীল রঙের শাড়ি পরে, তাই জন্যই মন আজকে রনকেও এরকম অরেঞ্জ কালারের গেঞ্জিটা পরিয়ে নিয়ে এসেছি। যাই হোক, পারলে কখনো কমিউনিটি পোস্টে ওই ছবিটা শেয়ার করব। আর রনও দেখছি বেশ মজা পেল। এই যে এত দরজা হয়ে আছে না রাসমঞ্চের, আমি জানতাম যে ও মজা পাবে। ওগুলো তো একটু খেলাও হলো আর একটু মজাও পেল। আসলে এত গরম, মাঝে মাঝেই অস্থির হচ্ছে।
দোকানগুলোতে যখন ঢুকছি তখন এসি আছে বলে একটুখানি শান্তি পাচ্ছে, কিন্তু তাছাড়া ওই যে ওর সঙ্গীটিকে এনেছে ওর ট্যাব, এবার ওই ট্যাবটা তো আর সব জায়গায় নেট ধরছে না, ওই জন্য মাঝে মাঝে একবারে অস্থিরতায় ভরপুর হয়ে যাচ্ছে। কোনো মতে এই জায়গাগুলো ঘোরানো হচ্ছে। আর এই দেখুন, বলতে বলতে এই তোরণদ্বারটায় চলে এসেছি। আগেকার দিনে রাজাদের যে কেল্লা ছিল সেই কেল্লার তোরণদ্বার হচ্ছে এটাকে বলছে পুরনো কেল্লার তোরণদ্বার। এটা দিয়ে সোজা এগিয়ে গেলে আছে রাজাদেরই ব্যবহৃত পুকুর, সেটাও অনেকটা সংরক্ষণ করে রেখেছে, তবে ওই দিকটায় যাব না, অনেকটা দেরি হয়ে যাবে। দেখ এখান দিয়ে আবার ছোট্ট দরজা ছিল, একটা গেট। সেই মল্ল রাজাদের যুগের জিনিস। হ্যাঁ, ছোটবেলা থেকে বাবা মার সঙ্গে বেড়ানো বলতে আমাদের বাড়ির কাছে পিঠে এই দীঘা, বিষ্ণুপুর এগুলো বেশ কাছাকাছি। ওদিকটা পুরুলিয়াটা অনেকটাই দূর, ওই দিকটায় আর যাওয়া হয় না। তবে দীঘাটা বার কয়েক গেছি, আর বিষ্ণুপুরেও বার কয়েক আসা হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, এরকম দোকানগুলো এরকমভাবে ঘুরে ঘুরে আগে কখনো এত আনন্দ মজা পেতাম না, কিন্তু এবারে এসে সমস্ত কিছু দেখে খুবই ভালো লাগছে। আর দেখেছেন বড় কর্তা তিনি বাঁচতে বসে গেছেন, কী যে নেবে আর কী যে দেখবে কী যে করবে ও বুঝেই পাচ্ছে না। ওই মাঝে মাঝে একটা করে ফ্যান তুলছে, এই দোকানগুলোতেই একটা তরোয়ালের মতো দেখলো, সেটা নিয়ে বার কয়েক চালালো, তারপরে আর তার বুঝি সেটা পছন্দ হলো না। এখানেও বেশ কয়েকটা এরকম ঝুপড়ি দোকান আছে। আর এগুলো থেকে কি নেব, এই উইন্ড চাইমগুলো যে আমার কি প্রচণ্ড প্রিয়, সেই ছোট্টবেলা থেকে দেখে আসি কত জায়গায় কত বাড়িতে এরকম উইন্ড চাইম ঝুলছে, আজ অবধি আর কেনা হয় না। তবে এবারে মন একটা রাধাকৃষ্ণ কিনেছি, পরে কখনো না হয় শেয়ার করব। হাত দিও না, ওগুলো খোলা। আর এই সমস্ত মন্দিরগুলোর সামনেই এই ধরনের দোকানগুলো লাইন দিয়ে গড়ে উঠেছে, দেখতেও বেশ ভালো লাগছে। আবার মানুষের ঘর সাজানোর জন্য অনেক জিনিস আছে। এটা যেমন হচ্ছে গিয়ে বলছে লালজি মন্দির, কি সুন্দর দেখুন, শাড়ি দিয়ে ওই দিকটায় চেয়ার আছে, চেয়ারগুলোতে বসার জন্য আবার বলা আছে যে টিকিট কাটতে হবে। যদিও আমরা ওই রাস মঞ্চে ঢোকার সময় ওখানে একটা টিকিট কাউন্টার ছিল, তো বললেন টিকিট কেটে নিতে, তো টিকিট কেটে নিয়েছিলাম। সেই টিকিটটাতেই বিষ্ণুপুরের যে সমস্ত মন্দির আছে সেগুলো সবই একই টিকিটে হয়ে যাবে। যেমন এইটা বললাম লালজি মন্দির, তেমনি আমার রাধাশ্যাম মন্দির আছে, মদনমোহন মন্দির আছে, কালাচাঁদ মন্দির আছে, জোড়া মন্দির আছে। এই সমস্ত মন্দিরগুলোতে সবগুলোতে হয়তো আজ আর যাওয়া হবে না, এই যে কটাতে আসতে পারলাম। তারপরে ঢুকেছি, এই দেখুন এটা হচ্ছে একটা ডোকরার শিল্পের দোকান। বাবা, দেখে যেন আর সামলাতে পারছিলাম না নিজেকে, এত অপূর্ব সুন্দর ওনার হাতের কাজ যে কি বলি। সমস্ত জিনিসই যেন মনে হচ্ছে বাড়িতে বুঝি নিয়ে গিয়ে সাজিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। আর এই দুর্গা প্রতিমাকে দেখুন, বাপরে কি অসাধারণ। অপূর্ব সুন্দর কাজ, এটা হচ্ছে আমার একদম স্পেশাল, ওই জন্য এটা সামনে দিই। হ্যাঁ, কাঁসার কাজ আর বিশ্ববাংলা মন্দির সাথে কেউ রাখেন। আপনাদের দোকানটার নামটা কি? নীলমণি টেরাকোটা সেন্টার। একদমই যে কিছু নেব না সেটা হয় না, তবে যেটা বিষ্ণুপুরের সিগনেচার ওই ঘোড়া, দুটো ঘোড়াই নিয়েছি। যেখানে জিনিস আসলে সেখান থেকে কিনলে একটু দামেও কম হয়, আবার হয়তো আসল জিনিসটাও পাওয়া যায়, তাই জন্যই ভাবলাম যে কিনেই নিই। ভদ্রলোক খুব একটা এমন বেশি দামও বলছেন না, তাই জন্য নিলাম। আর জিনিসগুলো এত সুন্দর দেখতে লাগছিল। যাক, ওইখানটার থেকে এবার এসেছি এই জোরবাংলা মন্দিরের কাছে। এটাও একটা মন্দির। আবার জানেন তো, এখানে যখন ঢুকলাম তখন দেখলাম ওই যে দূরে দেখা যাচ্ছে একদল ট্যুরিস্ট, ওনাদেরকে একজন গাইড অনেক কিছু বোঝাচ্ছিলেন। তাই জন্য ওই গাইডই মন্দিরের গায়ে একটা জায়গা লক্ষ্য করে বললেন যে দেখুন টেরাকোটার যে একটা কাজ করা আছে, সেইখানে দেখালেন যে বিশ্বের সরসজ্জা। আর সত্যিই তাই, দেখে কেমন গায়ে কাঁটা দিচ্ছিল জানেন তো, কি সুন্দর, বহু বছর আগেও কত নিখুঁত নিপুণ কাজ।
আরও এত সুন্দর সব জায়গাগুলো গুছিয়ে পরিপাটি করে রেখেছে। আর এখন দেখছি সমস্ত ভিজিটিং স্পটগুলোতেই রেস্টরুম করে দিয়েছে। যা ঘুরে বেরিয়ে তারপরে সন্ধে সন্ধে বাড়ি ফিরে গিয়েছিলাম। ফেরার পথে বাবাকে বললাম যে রাস্তায় বাবা ফুচকাগুলো যেন আমাদের দেখছে, ফুচকাগুলো দেখে খুব ভালো লাগছে। তো বাবা বললো যে খাবি, আর কি না করা যায়। এবারে জানেন তো, যে কটা দিন কলকাতাতে ছিলাম একদিনও ফুচকা খাইনি। আসলে তখন শরীরটাও ভালো লাগছিল না, তার মধ্যে আবার জেটল্যাগটাও কাটেনি। এবার আস্তে আস্তে মনে হচ্ছে ইন্ডিয়ার টাইমে ধাতস্থ হয়ে যাচ্ছি। সেই জন্যই বাবাকে বললাম যে ঠিক আছে খাবো তাহলে, কিন্তু বাড়ি নিয়ে গিয়ে ভুলে আর এই এতগুলো ফুচকা নিয়ে চলে এসেছি। ওই স্টেশনের ধারে বসে বেশ পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখে, দারুণ লাগে। আর প্যাক করে দিতে বললে এরকম সব কিছু আলাদা আলাদা করে দেয়। এইদিকে আমরা 3 দিনের ফুচকা, আর ওদিকে ঘুঘু পাখি দেখুন, সে আবার ম্যাগি। যাই হোক, চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।